আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে আবরার হত্যা মামলা থেকে সরে গেলেন অ্যাডভোকেট শিশির মনির। আপনারা রিসেন্টলি দেখেছেন ফেসবুক, ইউটিউবে সব জায়গায় আলোচনা হচ্ছে জামাতের এই বর্তমান নতুন যে এমপি প্রার্থী রয়েছেন শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনির। তিনি কিন্তু খুবই জনপ্রিয় একজন অ্যাডভোকেট। রিসেন্টলি তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ উঠেছে এবং আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে তিনি আবরার হত্যা মামলার যারা আসামি ছিলেন তাদের কিছু 5 জন না 6 জন আসামির পক্ষে তিনি লড়ার তাদের আইনজীবী হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন। এরপরে রানা প্লাজার একটা অভিযোগ আছে, রানা প্লাজার মালিককে বাঁচানোর জন্য তিনি সেখানে আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছেন। আরও কয়েকটি বিষয় আছে যার সঙ্গে আইনজীবী হিসেবে ব্যারিস্টার অ্যাডভোকেট শিশির মনির তিনি জড়িত, এই ধরনের অভিযোগ উঠেছে। তো এটার পরেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে। আলোচনার পরবর্তীতেই হয়তো অ্যাডভোকেট শিশির মনির দেখতে পেয়েছেন যে এটা তো জামাতের একটা বদনাম হবে, প্লাস নিজেরও ব্যক্তিগত সম্মানহানি হবে, যার কারণে তিনি আবরার হত্যা মামলা থেকে হয়তো সরে গিয়েছেন। আমরা আসলে মূল বিষয়টি জানবো যে কী কারণে আবরার হত্যা মামলা থেকে অ্যাডভোকেট শিশির মনির সরে গেলেন। নিউজটি করেছেন ডেইলি জায়দিন। আমরা একটু বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাবো। বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যায় জড়িতদের পক্ষে আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের নাম আসার পর সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহলে তৈরি হয়েছে ব্যাপক সমালোচনা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয় এক পোস্টে বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানানোর পাশাপাশি মামলা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। ওই পোস্টে তিনি লেখেন, হাইকোর্টে শহীদ আবরার ফাহাদের মামলা শুনানি শেষ, রায়ের জন্য অপেক্ষামান। বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সমীচীন হবে না। আমি আপনাদের আবেগ অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে হাইকোর্টের রায় যাই হোক, আপিল বিভাগে কারো পক্ষে আমি এই মামলা পরিচালনা করব না ইনশাল্লাহ। তিনি আরও লেখেন, বিষয়টি নিয়ে শহীদ আবরার পরিবারের সঙ্গে আমি কথা বলবো। আশা করি সকলেই বিষয়টি সৌহার্দ্যপূর্ণ দৃষ্টিতে দেখবেন। এখানে চরম পরিমাণে একটা ভুল করেছেন এই জামাতের অ্যাডভোকেট শিশির মনি। বর্তমান তিনি একজন এমপি প্রার্থী। এই সময়ে তার এভাবে সমালোচনা হওয়া এটা কিন্তু জামাতের জন্য ক্ষতিকর, তার নিজের যে নির্বাচনী এলাকা আছে ওইখানেও কিন্তু ক্ষতিকর। সারা বাংলাদেশে যেহেতু তিনি একজন পরিচিত আইনজীবী, আর আবরার ফাহাদ হত্যাকাণ্ড এটা কিন্তু বাংলাদেশে একটা চাঞ্চল্যকর ঘটনা। আবরার ফাহাদ ছিলেন একজন দেশপ্রেমিক একজন মানুষ, যাকে শিবির উপাধি দিয়ে তাকে হত্যা করেছে ছাত্রলীগের 20 থেকে 25 জন পোলাপান। তো তাদেরকে ইতিমধ্যে এর আগে কিন্তু কাউকে যাবজ্জীবন, কাউকে ফাঁসির রায় কিন্তু দেওয়া হয়েছে। আবরার ফাহাদ ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একজন দেশপ্রেমিক। অতএব তাকে যারা হত্যা করেছে যেসব আসামি, সেসব আসামির পক্ষে এরকমের অ্যাডভোকেট শিশির মনি দাঁড়াবেন, এটা কিন্তু মানুষ কখনো কল্পনা করে নাই। এখন যে তিনি যে মামলা থেকে সরে যাচ্ছেন, এই বিষয়টা নিয়েও কিন্তু অনেক নেগেটিভ প্রচলনা হচ্ছে। বিশেষ করে আমজনতার দল নামে গণ অধিকার পরিষদের নিউ ভার্সন তারেক রহমান ভাই, তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে উপস্থাপনা করতেছেন, সংবাদ সম্মেলন করতেছেন, বিভিন্নভাবে তিনি তার ফেসবুকে, ইউটিউবে এ বিষয়ে কথা বলতেছেন, অনেক সমালোচনা হচ্ছে। এখানে সর্বশেষ শিশির মনির ভাই তিনি যে কথাটি বলেছেন যে বিচারের কার্যক্রম কিন্তু কমপ্লিট, এখন শুধু রায় বাকি আছে। এখন রায় যেটা হবে সেটা তিনি মেনে নেবেন এবং রায়ের পরে যদি আপিল টাপিল করার বিষয় থাকে সে বিষয়ে তিনি আর এই আসামিদের পক্ষে আর কোনো কথা বলবেন না এবং তিনি সরে যাবেন। এখন তারেক ভাইয়ের মন্তব্য হচ্ছে, কথা হলো যে মানে রায় শুধুমাত্র বাকি আছে এই বিষয়টি বলে পার পাওয়ার সুযোগ নাই শিশির মনির। কারণ রায়ের যে কার্যক্রম ইতিমধ্যেই কিন্তু আগেই কিন্তু শুনানি, বিভিন্ন কার্যক্রমের সাথে কিন্তু শিশির মনির জড়িত ছিল এবং সেখানে যা করার কিন্তু শিশির মনির করে দিয়েছে। আদালতে উপস্থাপনা, দলিল প্রমাণ যা কিছু লাগবে সব কিছু অলরেডি কিন্তু শিশির মনির করে ফেলেছেন তার আইনজীবী হিসেবে। তো এখন শুধু রায় বাকি আছে। এখন তো এই যে এই দায় সারা কথাবার্তা বলে তো পার পাওয়া যাবে না, তাই না? তো যাই হোক, এখানে আসলে এই বিষয়টা চরম একটা ভুল আমি মনে করি যে অ্যাডভোকেট শিশির মনির তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় একজন অ্যাডভোকেট। তিনি এভাবে আসামিদের পক্ষে লড়বেন, তাদেরকে বাঁচানোর জন্য তাদের আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন। বিশেষ করে আবরার ফাহাদের মতন একজন এরকমের দেশপ্রেমিক একজন ব্যক্তির বিরুদ্ধে তিনি দাঁড়াবেন। আসামিদের পক্ষে দাঁড়ানোই মানে আবরার ফাহাদের বিরুদ্ধে দাঁড়ানো। অর্থাৎ বাংলাদেশে আবরার ফাহাদের বিরুদ্ধে দাঁড়িয়ে শিশির মনির যে কত বড় একটা ভুল করছে তার খেসারত কিন্তু আগামীতে হয়তো অ্যাডভোকেট শিশির মনিরকে দিতে হতে পারে, এমনকি তার নির্বাচনী এলাকায়ও কিন্তু এটার প্রভাব পড়তে পারে।
তো আমরা আরও ভালোভাবে ক্লিয়ারভাবে এই বিষয়টা জানতে চাই। অ্যাডভোকেট শিশিরমণি এখানে দায়সারা বক্তব্য দিয়ে আপনি পার পাবেন না। এখানে আপনাকে আমরা বলতে চাই, আপনাকে আমরা ভালোবাসি, জামাতের একজন প্রার্থী বর্তমান আপনি, এবং এলাকায় আপনার একটা প্রভাব আছে এবং সারা বাংলাদেশে একটা প্রভাব আছে, আপনাকে সবাই ভালোবাসে। কিন্তু আপনি কেন, আপনার কাছে একটাই প্রশ্ন, আপনি কেন এই কাজটা করতে গেলেন? আপনি কি জানেন না এই ধরনের কাজ করতে গেলে পর আপনি সমালোচনার শিকার হবেন? আপনার কারণে জামাত ইসলামেরও নাম ক্ষুণ্ণ হবে, কারণ আপনি জামাতের আইনজীবী এবং জামাতের একজন এমপি প্রার্থী হিসেবে আপনাকে ঘোষণা করা হয়েছে। অতএব আপনার মান সম্মান, আপনার অসম্মান সব কিছু কিন্তু জামাতের উপর একটা প্রভাব বিস্তার করে, প্রভাব একটা সৃষ্টি করে। অতএব এই বিষয়ে আপনার অনেক চিন্তা ভাবনা করা উচিত ছিল। এমনকি রানা প্লাজারের মালিককে বাঁচানোর জন্য নাকি আপনি প্রচেষ্টা চালাইছেন। এত সুশীলগিরি করলে হবে না, ঠিক আছে? আপনাকে অনেক কিছু চিন্তা করতে হবে যে আপনার কার্যক্রমের উপরে জামাত ইসলামের কার্যক্রম নিয়ে, জামাত ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে কিন্তু একটা নেগেটিভ এবং পজিটিভ কিন্তু ধারণা সৃষ্টি হয়। এই কারণে আপনাকে অনেক ভেবেচিন্তে কাজ করতে হবে। এই পরামর্শটা আমাদের থাকবে যে নেক্সট টাইম এই ধরনের ভুল থেকে, এই ধরনের সমালোচনা থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। এবং এই যে ঘটনা ঘটে গিয়েছে, এই বিষয়টি এভাবে যদি আপনি সামান্য একটু বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে আপনি কথা বলেন, এটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা চলতেই থাকবে। অতএব আপনাকে এখানে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে। এবং এমনকি এই যে ছাত্রলীগের আসামিদেরকে বাঁচানোর জন্য যে আপনার যে প্রচেষ্টা, আপনি যে মামলা থেকে এখন সরে গেলেন, এই বিষয়টি নিয়ে আপনাকে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে এবং জাতির সামনে ক্ষমা চাইতে হবে। জাতির সামনে যদি আপনি নিঃশর্তভাবে ক্ষমা না চান, তাহলে আমার কাছে মনে হচ্ছে আগামীতে এই বিষয়টি কেন্দ্রিক আপনার এলাকাতে আপনার যে প্রার্থী, এমপি প্রার্থী, এটা একটা প্রভাব বিস্তার করবে এবং জামাত ইসলামের নামও খারাপ হবে। এ বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে এবং এ বিষয়ে আপনার ক্লিয়ার বক্তব্য এবং স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ সহ বক্তব্য দিলে পারে এটা দেশের মানুষ হয়তো আপনাকে ভুল নাও বুঝতে পারে, আপনাকে হয়তো সঠিক বুঝতে পারে যে কেন আপনি মামলাগুলো কেন নিয়েছিলেন। এগুলো যদি বিস্তারিত বলেন তাহলে হয়তো জনগণ বুঝবে, দেশের মানুষ বুঝবে না আপনি সঠিক কাজটা করেছেন। যদি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ না বলেন তাহলে কিন্তু মানুষ বুঝবে না, মানুষ মনে করবে যে আপনি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আসামিদের পক্ষে দাঁড়িয়েছেন। অথবা আপনাকে অনুরোধ করব এই বিষয়ে আপনি বিস্তারিত ব্যাখ্যা সহকারে আপনি মানুষের সামনে তুলে ধরেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।